আমরা ধৈর্য সহকারে এতক্ষণ মাননীয় বিরোধী দলীয় নেতার বক্তব্য শুনেছি। অবশ্যই এটা কোন বিধিতে বলছেন আপনিই বলতে পারবেন। বিরোধী দলীয় নেতা দাঁড়িয়েছেন সেই জন্য আপনি ফুরুত দিয়েছেন, বিধিটি দিয়ে আর জিজ্ঞেস করার প্রয়োজন হয়নি। বিরোধী দলীয় নেতার প্রেরোগেটিভ। ধন্যবাদ। সেটা আমি জানি মাননীয় স্পিকার। আবার জিজ্ঞেস করছেন যে না, এখন আন্ডার দি সান এনিথিং উনি ভুলে গেলেন আর কি সবকিছু বিষয়ে। তা আমাদের এখন একটা অধিকার দাঁড়ায় এগুলোর একটু জবাব দেওয়ার, তা না হলে রেকর্ডে থাকবে না। উদ্দেশ্য ছিল প্রধানত এই আইন প্রণয়ন কর্মকাণ্ডে সহযোগিতা না করা, এই আইনগুলো পার্লামেন্টে আসুক এই দাবি প্রথম সেশন থেকে তাদেরই ছিল। আমরা সময় নিয়েছিলাম মানবাধিকার কমিশন আইনটা ইন্টারিম গভর্নমেন্টের সময় খুব তাড়াহুড়ো করে একটু ভুল ত্রুটি রেখে এই আইনটার কমিশন করেছেন মানবাধিকার কমিশন, এবং আমরা কথা দিয়েছিলাম যে সবার সাথে আলোচনা করে দেশি বিদেশি সব স্টেক হোল্ডার, ডিপ্লোম্যাটিক মিশন, রাইটস বডিজ এবং ইউএনডিপি সহ সমাজের আমাদের যে হিউম্যান রাইটস বডিজ যেগুলো আছে আমার অর্গানাইজেশন, সবার সাথে কথা বলে সেমিনার সিম্পোজিয়াম করে তারপরে আমরা একটা সুন্দর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এবং ম্যাচিং উইথ আওয়ার কালচার একটা আইন নিয়ে আসবো। সেটা আইনমন্ত্রী যথেষ্ট পরিশ্রম করে কয়েক মাস আমরা সবাই আলাপ আলোচনা করে একটা মানবাধিকার কমিশন আইন আজকে বিল আকারে নিয়ে এসছে। কিন্তু এই বিলের কপি যথেষ্ট আগে সবাইকে সরবরাহ করা হয়েছে। তারপরেও আজকে বিলটা শুধু উত্থাপিত হওয়ার কথা এবং কমিটিতে প্রেরণের কথা। এরপরে সময় পাওয়া যেত 2-4 দিন, তারপরে সেটা বিবেচনাতে আসত। একই বিষয় গুম প্রতিকার এবং প্রতিরোধ, এই আইনটাও আমরা একইভাবে সবার সাথে আলাপ আলোচনা করে একটা সমৃদ্ধ শক্তিশালী আইন নিয়ে এসেছি আজকে বিল আকারে। সেটাও উত্থাপিত হওয়ার কথা, পরে কমিটিতে যাবে, আলাপ আলোচনা হবে। এইটা উসিলা হতে পারত যে এই কারণে আমরা এই বিলের উত্থাপনের বিরুদ্ধে আমরা ওয়াক আউট করলাম, যথেষ্ট সময় দেওয়া হয়নি। কিন্তু যে সমস্ত বিষয় এখানে বলা হলো, মাননীয় স্পিকার, বিরোধী দলীয় নেতার কি কোনো এখতিয়ার আছে রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে সংসদ আহ্বান করার জন্য? নাই। তিনি আপনার সাথে কথা বলেছেন, ইনফর্মালি বলতে পারেন, আপনি স্পিকারের দায়িত্বে ছিলেন। মাননীয় মহামান্য রাষ্ট্রপতির সাথে কথা বলেছেন, তিনি বললেন চিঠি দিয়েছেন, বললেন জবাব পেলেন না। যেই চিঠির দেয়ার এখতিয়ারে নাই সেই চিঠির জবাব কিভাবে দেয়া হবে? দ্বিতীয় হলো, যে আলোচনাটা তারা 1 সপ্তাহ আগে করতে চাইলেন সেটা 1 সপ্তাহ পরে করলে এমন কিছু অসুবিধা হতো না, সেটা আজকে সংসদ শুরু হয়েছে। রাষ্ট্রের অনেক নির্বাহী বিভাগের অনেক কাজ থাকে। ইতিমধ্যে মহামান্য রাষ্ট্রপতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং শপথ গ্রহণ হয়েছে। অনেক রাষ্ট্রীয় ফাংশনস এগুলো করতে হয়েছে। তার ভিতরে তো সংসদ অধিবেশন ডাকার কোনো ফরসুতিই ছিল না। তারপরও রিজনেবলি এগিয়ে নিয়ে এসে আজকে এই সংসদ আহ্বান করা হয়েছে। এটা একটা বাহানা হয়। আমি থাকলে এটাও অসংসদীয় বলতো, হয়তো আমি কোন শব্দ আজকে অসংসদীয় বলেছি আমি নিজেই বুঝতে পারছি না। কারণ আমার ভাষা জ্ঞান যতই খারাপ হোক, আমি খুব সচেতন থাকি যাতে কোনো আনপার্লামেন্টারিয়ান ওয়ার্ড এখানে ইউজ না করতে হয়। তারা যখন মানে ওপেন হ্যান্ডেড কথা বলে যে দেশে চুরি ছিনতাই হচ্ছে, এই ব্যাপারে আপনার বক্তব্য কি? স্পেসিফিক করে বলতে বলেছিলাম, তাহলে আমি উত্তর দেব। বলেছে কোনো একজন বিরোধী দলীয় সংসদ সদস্যের উপর আক্রমণ হয়েছে, মামলা হয়েছে, উল্টা তার লোকজনকে গ্রেফতার করা হয়েছে। কোন সংসদ সদস্য, কোথায় আক্রমণ হয়েছে, কোথায় গ্রেফতার হয়েছে বললে আমি জবাব দিতে পারতাম। ওপেন হ্যান্ডেড কথার তো কোনো জবাব হয় না। সেই জন্য আমি বলেছিলাম যে জনসভায়, বাইরে, শাহবাগে, গুলিস্তানে অনেক কথা বলা যায়, কিন্তু সংসদে বলতে গেলে সেটা স্পেসিফিক নির্ধারিতভাবে বিধি মোতাবেক বলতে হবে। যাই হোক, আমি একটা স্টেটমেন্ট দিয়েছি বললেন, আমি আজকে কোনো স্টেটমেন্ট দেইনি। এগুলো
ডাটা আমাদেরকে রেডি রাখতে হয়, আমরা প্রস্তুত হয়েই আসি এবং সেরকম ডাটা প্রশ্নের উত্তরে জবাবে, সম্পূরক প্রশ্নের উত্তরে জবাবে আমরা বলেছি, কোনো বিবৃতি দেয়নি। তিনি বললেন আমি বিবৃতি দিয়েছি, বিরোধী দলীয় নেতা। তিনি এই সুযোগে গ্যাস, বিদ্যুৎ, তেল ইত্যাদির কথা বলে গেলেন। তো এইখানে গ্যাস, তেল, বিদ্যুতের জন্য তারা গত সেশনও সময় চেয়েছিলেন, সম্ভবত তার আগের সেশনে। এখানে মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী দল, সরকারি দল মিলে ওনাদের প্রস্তাবে একটা কমিটি করে দিয়েছিলেন, আলোচনা হয়েছে, এখানে 1 ঘন্টা ধরে আলোচনা হয়েছে, সমস্যা সমাধানের জন্য তারা সহযোগিতা করবেন বলেছেন। কিন্তু বাইরে মাঠের বক্তৃতা তো অন্য। মাঠে এখন যে সমস্ত কর্মসূচি তারা দিয়েছে, সেই বক্তব্যের সাথে, সেই কর্মসূচির সাথে ভিতরের আলাপের তো কোনো মিল নেই। সহযোগিতায় যদি করতে চান আসুন, আবারও 68 বিধিতে আলোচনা হতে পারত, 62 বিধিতে আলোচনা হতে পারত, সেই প্রস্তাব তো দিলেন না। কারণ ওয়ার্কআউট যে করতে হবে পরিকল্পিতভাবে, সেই জন্য আমি এখানে বলতে শুনলাম কারখানা বন্ধ হয়েছে। আপনারা নিয়ে আসেন তথ্যভিত্তিক, কোথায় কারখানা বন্ধ হয়েছে, কয়টা বন্ধ হয়েছে, গ্যাসের কারণে, বিদ্যুতের কারণে। হ্যাঁ, দেশে আমাদের মতো পৃথিবীর বিভিন্ন দেশে যারা গালফ থেকে তেল এবং গ্যাস নিয়ে আসে, সেই গালফের সরবরাহটা বিঘ্নিত হওয়ার কারণে পৃথিবীর বহু দেশে তেল গ্যাসের মূল্য ডবল হয়েছে। বাংলাদেশে তো তা হয়নি। আমরা একটা 17 বছরের অপরিকল্পিত গ্যাস সাপ্লাই নির্ভর এই বিদ্যুৎ জেনারেশন সিস্টেমের মধ্যে চলছি, যেটা কারেকশন করতে আমাদের প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সমস্ত পরিকল্পনা প্রণয়ন করে ফেলেছি। কোথায় এফএসআরও হবে, কোথায় গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হবে, কোথায় তেল ভিত্তিক হবে, জরুরি ভিত্তিতে ফার্নেস অয়েল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এখন শুরু করা হবে। সবকিছুর উদ্দেশ্য হচ্ছে দেশে যাতে কোনো রকমের সংকট না হয়, উৎপাদন কারখানা যেন বন্ধ না হয়, কোনো রকমের কোনো উৎপাদনশীলতা যাতে ব্যাহত না হয় সেজন্য, এবং তার উপর ভিত্তি করে যাতে দ্রব্যমূল্য বৃদ্ধি না হয়, সেগুলো আমাদের সবই নজরে আছে। মাননীয় স্পিকার, কথায় কথায় ওনারা গণভোটের গণরায়ের কথা বলেন। আমিও অনেকবার এই সংসদে এই বিষয়ে বক্তব্য দিয়েছি, আমরা অনেকেই দিয়েছি। তারা একটা আদেশের কথা বলে যে শপথ তো নেওয়া হয় নাই, আদেশ মানা হয় নাই। মাননীয় স্পিকার, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য 2025-এর সম্ভবত নভেম্বরের 11 বা 13 তারিখ হবে, একটা আদেশ জারি করা হলো। সেটা হচ্ছে জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025। এই আদেশের কোনো রাজনৈতিক ভিত্তি ছিল না, কোনো রাজনৈতিক সমঝোতা ছিল না। এই আদেশটা অনেকটা মার্শাল ল অর্ডারের মতো আদেশ জারি করা হয়েছে, যে আদেশটা জারি করার রাষ্ট্রপতির কোনো এখতিয়ার ছিল না। সেই আদেশের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য 4টা প্রশ্ন দিয়ে দেওয়া হলো, তার উপরে বলা হলো গণভোট হবে। গণভোটটা আমরাই চেয়েছিলাম জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য, একটা আইনি ভিত্তি তারা দাবি করেছিলেন। আমরা বললাম জনগণের কাছে যাই, তারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন চায় কি চায় না সেই প্রশ্নটা আমরা রাখি। গণভোট হতে পারে, আইনি ভিত্তি রচনা হবে, সার্বভৌম জনগণের ক্ষমতা হিসাবে আমরা সেই জুলাই জাতীয় সনদ যারাই সংসদে যাবে তারা বাস্তবায়ন করতে তারা বদ্ধপরিকর থাকবে। এটা ছিল আমাদের প্রস্তাব। কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের সময় কোনো না কোনোভাবে একটা রাজনৈতিক সমঝোতাবিহীন দূরভিসন্ধিমূলক একটা প্রতারণা করা হয়েছে। সেটার নাম হচ্ছে জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025। গণভোট হলো, আমরাও বলেছি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য জনগণ হ্যাঁ ভোট দিন। আমরা তো আছি সেই জায়গায়, এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য আমরা বললাম আসুন আমরা সংবিধান সংশোধন কমিটি করি, বিশেষ কমিটি করি, আপনারাও আসুন, আমরা সবাই মিলে কথা বলি, আপনাদের কি কি বক্তব্য আছে সেটা আমরা এখানে নেই। কিন্তু তারা সংশোধন চায় না, সংস্কার চায়। সংস্কারের জন্য তারা আবার সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েছেন কয়েকজন, সবাই নিতে পারেননি। তাদের মধ্যে অনেকেই আছে যারা শপথ নেওয়ার সুযোগ হয়নি, পরবর্তীতে যারা ইলেক্টেড হয়েছে বা নমিনেটেড হয়েছে সংরক্ষিত আসনে। তখন মাননীয় স্পিকার, প্রশ্ন জাগে, কিছু লোক সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েছে, যেটা আমরা এখনো বলি তখনও বলেছি, যার কোনো বিধান বাংলাদেশের সংবিধানে নাই। এই সংবিধান মেনেই তো সবাই নির্বাচনে গিয়েছে, এই সংবিধান অনুসারেই তো আমরা সবাই এখানে শপথ নিয়েছি, এবং এই সংবিধান অনুসারে মাননীয় মহামান্য রাষ্ট্রপতি এই সংসদ অধিবেশন আহ্বান করেছে, প্রথম অধিবেশন।
এবং এই সংসদে এসেই তিনি ভাষণ দিয়েছেন, সবাই তার উপর আলোচনা করেছেন। এই সংবিধান মেনেই কিছুদিন আগে মহামান্য রাষ্ট্রপতির যে নির্বাচন হলো, সেই নির্বাচনে এখানে সবাই মিলে ভোট দিয়েছে, মহা উৎসবে দিয়েছে এবং তার শপথ গ্রহণ হয়েছে। এই সব কিছুতেই সংবিধান ঠিক আছে। মাননীয় স্পিকার, খালি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে যে অবৈধভাবে শপথ নিয়েছে, এইখানে এসেই তাদের মহাগণ্ডগোল, বাকি সবই ঠিক আছে। যাই হোক, গণভোটের কথা বলে এটার সংস্কার প্রস্তাব বাস্তবায়নের জন্য তারা যে আহ্বান জানাচ্ছে, আমরা বলেছিলাম যদি আপনাদের কোনো প্রস্তাব থাকে সংবিধান সংশোধনীতে, সেই কমিটিতে আসুন। আজকে আবার এটা নিয়েও প্রশ্ন তুললেন তিনি, মাননীয় বিরোধী দলীয় নেতা। তিনি বললেন এখানে সংবিধান সংশোধনের বিশেষ কমিটি হয়েছে কিনা, বিশেষ শব্দটা লেখা হয়েছে কিনা পরীক্ষা করা দরকার। মাননীয় স্পিকার, আমি কিছু বললে তো বলবে যে উনি শিক্ষকতা করছেন, আজকেও বলেছেন। এখন কেউ যদি নিজেকে ছাত্র মনে করে, আমি কি করতে পারি? যাই হোক, সংবিধান সংশোধন বিশেষ কমিটি সংসদের, এটা যেমন বিশেষ কমিটি, আজকে যেটা সংশোধিত করেছেন আর একটা বিশেষ কমিটি, ওইটাও বিশেষ কমিটি। এই বিশেষ কমিটি গঠনের বিধি তো আছে 266-এ, এবং প্রত্যেকটা বিশেষ কমিটির টার্মস অফ রেফারেন্স ওখানে উল্লেখ থাকতে হবে যে জন্য এই বিশেষ কমিটি করা হলো। সেইখানে টার্মস অফ কন্ডিশন লেখা আছে জাতীয় সংসদের 266 অনুসারে সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি, তার টার্মস অফ রেফারেন্স হচ্ছে সংবিধান সংশোধনের জন্য রিপোর্ট প্রণয়ন করুন। এখন এগুলো বললে বলবে যে আমি মাস্টারি করছি। মাননীয় স্পিকার, আমরা আহ্বান জানাবো মাননীয় বিরোধী দলের নেতা এবং সকল বিরোধী দলের সদস্যদের, এই সংসদকে আমরা জীবন্ত রাখি, ভাইব্রেন্ট করি, সমস্ত আলাপ আলোচনা এখানেই করি, এবং সামান্য বাহানায় যেন আমরা কথায় কথায় ওয়াক আউট না করি। এতে লাভ কার হবে জানি না, কিন্তু ক্ষতি হবে ডেমোক্রেসির। তবে এটা নিশ্চিত বলতে পারি, এই সংসদকে যদি আমরা কার্যকর করতে না পারি, তাহলে গণতন্ত্রের বারবার হোঁচট খাবে, এবং তারা যদি সেটা চায় তাহলে ইতিহাস তাদেরকে দায়ী করবে। আমরা এখানে বিরোধী দল, সরকারি দল সবাই মিলে সমস্ত ইস্যুতে আলাপ আলোচনা করে এখানে আইন প্রণয়ন করে তারপর আমরা বাংলাদেশটাকে সুষ্ঠুভাবে ডেমোক্রেটিক দ্বারাই চালাতে চাই। এটাই ছিল জুলাইয়ের অভ্যুত্থানের আমাদের প্রত্যাশা, আমাদের শহীদের প্রত্যাশা। মাননীয় স্পিকার, আমি আর বিশেষ কিছু বলবো না। আজকে আইন প্রণয়ন পদ্ধতির মধ্যে উত্থাপন আছে বিলগুলো, সময় অনেক হয়ে গিয়েছে। আমার মনে হয় আমরা আইন প্রণয়ন কার্যাবলীর জন্য এগিয়ে যাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি এর আগে শেষ করার আগে বিরোধী দলীয় সদস্যদের এবং মাননীয় বিরোধী দলীয় নেতাকে, যদিও তারা এখানে নেই, আহ্বান জানাবো, আসুন বাংলাদেশের জনগণের সামনে আমরা এমন একটা পার্লামেন্ট উপস্থাপন করি যে পার্লামেন্টের সরকারি দল বিরোধী দল এখানেই বাহাস করবে, এখানেই আমরা তর্ক বিতর্ক করব, এখানেই আমরা সমাধান করব।